আলাইকুম। আমরা আবারও আমাদের আরেকটি লেকচারে চলে এসেছি। এটার মধ্যে আমরা আজকে অনেকগুলো টপিক নিয়ে পড়াশোনা করব। আমাদের ফাজানের নীতি আসবে, এছাড়াও অনেকগুলো নীতি চলে আসবে যেগুলো আমাদের অনেক কাজে দিবে। এই টপিকটা আজকে ক্লাসটা এমসিকিউ পোর্শনটুকুর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এই এমসিকিউ পোর্শনটুকুর জন্য এখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। তো আমরা যদি একটু ফার্স্টে টপিক গুলো দেখে নিই, আজকে আমরা পড়বো মূলত এই দুইটা টপিক নিয়ে। একটা আমাদের আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য ফাজার নীতি এগুলা, এবং তার সাথে থাকবে হাইড্রোজেন বন্ড টাইপের কিছু কথাবার্তা নিয়ে। সো এই দুটো কথাবার্তা নিয়ে আমরা কাজ করব, এবং এটা নিয়ে আমরা পুরো ব্যাপারটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো শুরুতে যখন আমরা কাজ করতেছি, আমরা আমাদের টাইপ 8টা দেখে নিচ্ছি। দেখো, এটা রিসেন্ট টাইমটাতে অনেক বেশি পরিমাণ পরীক্ষায় চলে আসছে। অলমোস্ট দেখবা কোনো না কোনো জায়গায় এটা প্রতি বছরই আসছে। সো এই জন্য আমাদের এই টপিকটা অনেক ভালো করে পড়তে হবে, যেন আমরা সব কোশ্চেন অ্যান্সার করতে পারি। এবার যখন তুমি সামনের দিকে যাচ্ছ, তো আমাদের এখানে শুরুতে পিরিয়ডিক টেবিল দিয়ে দেওয়া আছে। এখানের মধ্যে মোটামুটি সবগুলাই দেখো ছোট্ট করে আমাদের এখানটার ভিতরে মার্ক করে দেওয়া আছে যে আসলে কোনটার তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত। একটু ছোট আছে এখানে, বাট তোমরা দেখে নিও আর কি। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে দেওয়া আছে যে কার তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত বা কোনটার জন্য কত কাজ করতেছে। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো তোমাদের একটু ভালো করে জানতে হবে, কারণ আলটিমেটলি হয়েছে কি, এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য লাগবে, যে কার তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত, কার কোনটা কতটুকু কাজ করতেছে। এটা না জানলে আসলে এক্সাম হলে এক্সিকিউট করাটা একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে, তো এখন যদি আমরা একটু সামনের দিকে যাই, তো এখানে কি করতে হবে একটু দেখো। এই পার্টটুকুর ভিতরে প্রথমে আমাদের কি বলছে, যে যখনই তুমি একটা সমযোজী যৌগ নিয়ে কাজ করতেছো, একটা সময় যৌগের ভিতরে যখনই তুমি কি করলা, যে এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নিলা, তখন তুমি ইজিলি বের করতে পারবা যে ওটার ভিতরে আসলে পোলারিটি আছে নাকি নাই। ঠিক আছে, যেমন ধরো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 হয়ে যায়, তাহলে ওটাকে আমরা বলি বিশুদ্ধ সমযোজী। তার মানে এর মধ্যে কিন্তু কোনো কি পরমাণু তড়িৎ ঋণাত্মক পার্থক্য যদি 0 হয়, তাহলে ওটাকে আমরা বিশুদ্ধ সমযোজী যৌগ বলি। যেমন এখানে ক্লোরিন নিয়ে কাজ হচ্ছে, তো ক্লোরিন নিয়ে যখনই কাজ হয় Cl2, তখন এটার মধ্যে কিন্তু দেখেন দুইটা পোর্শন নিয়ে আমরা কাজ করতেছি, এবং দুইটারই তড়িৎ ঋণাত্মকতা কিন্তু 3.5 3.5। সো যখনই আপনি কেটে দিচ্ছেন, দেখেন তো তড়িৎ ঋণাত্মকতা ডেল ইএন। ডেল ইএন মানে ডেল ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি। তো এখানে কত কত আসতেছে, 3.5 মাইনাস 3.5, তাহলে এখানে 0 চলে আসবে আর কি। সো এই আর কি বেসিক একটা ইনফরমেশন। তো এখন যখন তুমি 0.5 এর চেয়ে কম হচ্ছে, তাকে বলতেছো অপোলার সমযোজী। তার মানে এমন একটা সমযোজী যৌগ যার মধ্যে পোলারিটি নেই। যেমন দেখো, তোমার কাছে আছে কি, CH4টা আছে। তো CH4 যদি থাকে তাহলে কি হবে, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.1 এবং হাইড্রোজেনের 2.5, তাহলে ডিফারেন্সটা কত চলে আসতেছে, 0.4। এবং যেহেতু 0.4 চলে আসছে, এই জন্য এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে কম, এই জন্য এর মধ্যে কিন্তু কোনো রকম পোলারিটি নাই। এছাড়া যখন তুমি কাজ করতেছো যে 0.5 থেকে 1.7 পর্যন্ত, তখন কি হচ্ছে, তখন তোমাকে এখানে অ্যামোনিয়া নিয়ে কাজ করতে হচ্ছে, বা যখন তুমি এখানে 1.7 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখন এটা চলে আসতেছে আলটিমেটলি প্রায় সমযোজী, প্রায় আয়নিকের ভিতরে। তো এই জিনিসটাকে আমি একটু পরের পেজে একটু বড় করে লিখতে চাই, যেন তোমাদের ক্লিয়ার কাট এক্সাম্পল বোঝানো যায়। ধরো তুমি কাজ করতেছো অ্যামোনিয়াকে নিয়ে, তাহলে অ্যামোনিয়ার তো ঋণাত্মকতা পার্থক্য কত, নাইট্রোজেনের জন্য আসবে 3, আর এখানে হাইড্রোজেনের জন্য আসবে 2.1, তার ডিফারেন্স কত আসলো, 0.9। বা তুমি যখন কাজ করতেছিলে H2O কে নিয়ে, তখন কিন্তু কি হচ্ছে দেখো তো, এই অক্সিজেনের জন্য কত, 3.5, আর হাইড্রোজেনের জন্য 2.1, তার ডিফারেন্স কত, 1.4। সো ব্যাপারটা এই দুই কেসের জন্য যখন তুমি কাজ করতেছো, তখন কি দাঁড়াচ্ছে, তখন কিন্তু পার্থক্যটা 0.5 থেকে আমার 1.7 এর কম হয়ে যাচ্ছে। এই জন্য এখানে পোলারিটি কিন্তু ক্রিয়েট হবে, বাট পোলারিটি যেটা ক্রিয়েট হচ্ছে, সেই পোলারিটি কিন্তু আমার হালকা পরিমাণ কি হইতেছে, হালকা পরিমাণ থাকতেছে। যেমন তুমি অ্যামোনিয়ার কথা ভেবে দেখো, অ্যামোনিয়ার মধ্যে কিন্তু ব্যাপারটা এরকম হয়, এই যে এরকম টাইপের স্ট্রাকচার হয়ে যায়, এবং তখন কিন্তু কি হয়, এগুলা কিন্তু ডেল প্লাস হয়ে যায়, আর এইখানে কিন্তু ডেল মাইনাস হয়ে যায়। বা তুমি H2 এর স্ট্রাকচারের কথা যদি একটু ভেঙে দেখো, তাহলে কি হয়, এটা কিন্তু 2 ডেল মাইনাস হয়ে যায়, এটা কিন্তু ডেল প্লাস হয়ে যায়। সো পোলারিটি কিন্তু হালকা পরিমাণ ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এখন দেখো ভাই, এই পর্যন্ত যখন আমি কাজ করতেছি, তখন তোমাদের আরেকটা অপশন ছিল HF। এখন দেখো, এই ফ্লোরিনটা পৃথিবীর সবচাইতে তড়িৎ ঋণাত্মক পরমাণু, এটা তোমরা জানো, এটা পৃথিবীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক পরমাণু। তো ব্যাপারটা ওর তড়িৎ ঋণাত্মকতা 4, আর হাইড্রোজেনের জন্য 2.1, তার ডিফারেন্সটা কত, 1.9। সো এই ডিফারেন্স যখন 1.9 চলে আসে, তখন কি হবে, তখন কিন্তু এটাকে আমরা প্রায় আয়নিক যৌগ বলবো। দেখো এখানে এটাই বলছিলাম, 1.7 এর চেয়ে বেশি হলে তাকে আমরা কি বলি, প্রায় আয়নিক যৌগ বলে ফেলি। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এখন ছোট্ট আরেকটা কথা আমি একটু এক্সপ্লোর করতে চাই।
যেমন দেখো ভাই, যখন তুমি কাজ করতেছিলে হচ্ছে CCl4 নিয়ে, এটা আমি অনেকের কাছে আসলে বুঝি, এটা এখানে যখন কাজ করতেছো, এখন CCl4 এর মধ্যে কার্বন আর ক্লোরিনের মধ্যে ডিফারেন্স কিন্তু বেশ ভালো, বাট স্টিল এটা কিন্তু একটা নন পোলার যৌগ, এটা কিন্তু একটা নন পোলার যৌগ। তাহলে কোয়েশ্চেন হচ্ছে ভাই এটা নন পোলার যৌগ কেন? কারণ হচ্ছে এটা সিমেট্রিক্যাল। একটু কথাটা বুঝায় বলি, দেখো এখান থেকে যখন তুমি কাজ করতেছো, ক্লোরিন এদিকে ইলেকট্রন টান দিয়ে এদিকে টান দেয়, এদিকে টান দেয়, এদিকে টান দেয়, রাইট? ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে চিন্তা করে দেখো একটু, এই সাইড যে পরিমাণ টানছে তার অপোজিট সাইড কি সেম পরিমাণে টানছে না? তাহলে এখানে যে পরিমাণ পোলারিটি ক্রিয়েট হয় তার অপোজিট সাইডে সেম পরিমাণ পোলারিটি ক্রিয়েট হয়। তাহলে এবার তোমরা আমাকে বলো ভাই, দুই সাইডে শুধুমাত্র এদের কি হয়েছে, দিকটা চেঞ্জ হয়েছে, তাহলে একটা -2.5 হইলে একটা কি হবে, +2.5 এর মতো কিছু একটা হয়ে যাবে। এমনি নর্মাল ভ্যালু বলতেছি, কিন্তু অবভিয়াস ভ্যালু না, আমি বুঝাইতেছি এটা ভেক্টরের মতো আর কি, যে এই সাইডেও কিন্তু পোলারিটি আছে, এই সাইডেও পোলারিটি আছে, তাহলে একটা অপরটাকে কি করে ফেলবে, অমিট করে ফেলবে। তাহলে ওভারঅল ভ্যালু কি জিরো চলে আসবে না আলটিমেটলি? এটা এটাকে ক্যান্সেল আউট করে ফেলছে। সো এই যে ক্যান্সেল আউট করলো, তাহলে এই পোর্শনটুকুর জন্য কি পাওয়া গেছে বলতো, এই পোর্শনটুকুর জন্য আমার আলটিমেটলি পোলারিটি ক্যান্সেল আউট হয়েছে। ঠিক একই ভাবে তুমি যদি হচ্ছে এই পোর্শনে কাজ করো, তাহলে এই পোর্শন আর এই পোর্শনও কি হয়ে যাবে বলতো, ক্যান্সেল আউট হয়ে যাবে। সো ব্যাপারটা হচ্ছে এই যে যখন তোমার এরকম ক্যান্সেল আউটটা হয়ে যাচ্ছে, এরকম আর এরকম যখন আছে, একটা উপরটা যখন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি এটা নন পোলার হয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে কোনো পোলারিটি আর এক্সিস্ট করতেছে না। যদিও কিন্তু ওর মধ্যে তড়িৎচুম্বকীয় পার্থক্য একটা সার্টেন ভ্যালু ছিল। সো আমি এটা বলতে চাচ্ছি যে যদি এরকম ক্যান্সেল আউটের অপশন থাকে, তখন কিন্তু তোমাকে আগে একটু চেক করে নিতে হবে, ঠিক আছে, যে মাঝে মাঝে তড়িৎচুম্বকতার পার্থক্য থাকলেও এরকম ক্যান্সেল আউট হয়ে যায় পোলারিটি দুই সাইডে সিমেট্রিক্যাল হওয়ার কারণে, এবং তারপরে জিনিসটা কাটে, টিকে না আর কি, ঠিক আছে, তো মাথায় রেখো। তো আমরা যদি একটু সামনের দিকে যাই, এবার কি কোয়েশ্চেন, যে আয়নিক যৌগের ভিতরে সমযোজী বৈশিষ্ট্য, তাহলে একটা যৌগ আয়নিক কিন্তু স্টিল তার মধ্যে কতটুকু সমযোজী ধর্ম আছে সেটা বের করতে যাচ্ছি। এটা বলতে আসলে কি বোঝায়? একটা আয়নিক যৌগ বলতে আমরা বুঝি যে এর কিন্তু কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, এর আলটিমেটলি হচ্ছে পানিতে দ্রবণীয় ক্ষমতা অনেক বেশি হবে, এর হইতেছে সবকিছু অনেক ভালো হবে। কিন্তু আলটিমেটলি যখন তুমি কাজ করবা, তখন তুমি দেখবা মাঝে মাঝে কিছু কেসে আয়নিক যৌগের কিন্তু সব মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়, বা ও পানীয় দ্রবীভূত হইতে চায় না। সো এই যে ওর কিছু ধর্ম হ্রাস পাওয়া, এটাকে আমরা বলছি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাওয়া আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে বুঝো একটু আমার কথাটা। কথা হচ্ছে এরকম, যে ফার্স্ট পয়েন্ট বিজ্ঞানে ফার্স্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হয়। এখন খুব ক্লিয়ার কথা একটু বুঝো, ধরো তোমার কাছে কি কি আছে, ধরো তোমার কাছে আছে হচ্ছে NaCl, তোমার কাছে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর তোমার কাছে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই জিনিসটা আছে। তাহলে এখানে কি কি হইলো বলতো, এর চার্জ +1, এর চার্জ +2, এর চার্জ হচ্ছে +3। তাহলে কি বলছে, যার চার্জটা যত বেশি তার কি হবে, সমযোজী ধর্ম তত বেশি হবে। তাহলে খুব ক্লিয়ারলি বুঝো, একটু তোমাদের জন্য ব্যাপারটা ইজি করে দেই, খালি এইটুকু মনে রাখবা, চার্জ যত বেশি তত তার সমযোজী ধর্ম কিন্তু বেশি। এখন সমযোজী ধর্ম যত বেশি হবে, তত কিন্তু তার আয়নিক ধর্ম আবার কম, এটুকু বুঝো কিনা দেখো, যে যত বেশি সমযোজী তার মধ্যে আয়নিক ধর্ম তত কম, যার আয়নিক ধর্ম তত কম তার কি হচ্ছে, তার মধ্যে কিন্তু হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু কম, তার মধ্যে কি পানিতে দ্রাব্যতাও কি কম, তার মধ্যে কিন্তু সবকিছুর ভ্যালু কি হয়ে গেছে, কমে যাচ্ছে। আমি এটা বলতে চাচ্ছি যে তোমার যখন এখানে এরকম ভাবে কাজ করতে হচ্ছে, তোমাকে এই জিনিসটা খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে, যে তোমাকে যদি সমযোজী ধর্মের ক্রমও চায় আয়নিক ধর্মের ক্ষেত্রে, তাহলে কি হবে, যার চার্জ বেশি তার সময় ধর্ম সবচেয়ে বেশি হবে। এখন এক্সামে কোশ্চেন কিরকম টাইপের আসে, আসবে হচ্ছে SnCl2 আর এখানে আছে SnCl4, এটা চার্জ +2, এটা চার্জ +4। তাহলে মনে রাখতে হবে যে অবশ্যই যার চার্জটা বেশি, অবশ্যই তার মধ্যে কোন ধর্ম বেশি হবে, তার মধ্যে সমযোজী ধর্ম কিন্তু বেশি হবে। এখন সমযোজী বেশি মানে কি, আয়নিক কম, আয়নিক কম মানে কি, বাকিগুলোও কম, সহজ হিসাব, ঠিক আছে। আবার দেখো ভাই, আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেই, দেখো এখানের মধ্যে কি আসছে, ধরো PbCl2, এখানে আসছে ধরো PbCl4, তাহলে এটা কি +2, এটা কিন্তু +4। সো যার মধ্যে চার্জ বেশি তার মধ্যে অবশ্যই কি সমযোজী ধর্ম বেশি, এবং সমযোজী বেশি মানে আয়নিকটা হচ্ছে কম, আর আয়নিক কম মানে কি বলতো, দ্রাব্যতাও কম, পোলারিটিও কম, সবকিছু কম, সহজ হিসাব, ঠিক আছে। তো চলো আমরা একটু সামনের দিকে যাই। এখানে কি বলছে, ক্যাটায়নের আকারটা যত ছোট হয় অ্যানায়নের আকারটা যত বড় হয়। তোমাদেরকে আমি মনে রাখার টেকনিক বলি, আমি এমনি মনে রাখতাম আমার সময়, যে সমযোজী ধর্ম যেটা আছে এই কেসে হচ্ছে সমযোজী ধর্মটা আছে, এই সময় ধর্মটা হচ্ছে ক্যাটায়ন যেটা
ওই ক্যাটায়নের সাইজের ব্যস্তানুপাত, ক্যাটায়নের যে আকারটা আছে সে ক্যাটায়নের আকারের ব্যস্তানুপাত কিন্তু কিন্তু এই যে হচ্ছে আবার সমযোজী যে ধর্মটা আছে ওটা হচ্ছে আবার অ্যানায়নের আকারের সমানুপাত। মানে আমি এমনি মনে রাখতাম, এটা কিন্তু কোনো রুল না, ঠিক আছে? অ্যানায়নের আকারের কি সমানুপাত, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক, ওকে? জাস্ট মনে রাখার টেকনিক আমি লিখে দিচ্ছি, এটা মনে রাখবো এভাবে, তাহলে আমার জন্য কাছে মনে হয় কি এক্সাম হলে মনে রাখা সহজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে দেখো ভাই, তুমি যখন কাজ করতেছো তখন কি হইতাছে, ধরো তোমার কাছে কি কি আছে, তোমার কাছে আছে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো আছে। তাহলে এবার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, আরো অনেক কিছু হইতে পারে, কোনো সমস্যা কিন্তু নাই, ঠিক আছে? এখন খুব ক্লিয়ারলি বুঝো, এগুলা কিন্তু একই গ্রুপের পরমাণু, হ্যাঁ? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, এরকম যত উপর থেকে নিচের দিকে যাচ্ছি আকার বৃদ্ধি পাচ্ছে। এখন আকার যখন বৃদ্ধি পাইতেছে তখন কি হইতেছে, আকার বাড়লে অবশ্যই কি, আমি কি বলছি, যে ক্যাটায়নের আকার যত বেশি তার সমযোজী ধর্ম তত কম, ঠিক আছে? আর যার আকারটা ছোট, যত ছোট তার সমযোজী ধর্ম তত বেশি। তাহলে এখানে মনে রাখতে হবে অবশ্যই সমযোজী ধর্মের ক্রমের ক্ষেত্রে যদি তোমাকে কেউ বের করতে বলে যে, আচ্ছা সরি, এখানে যদি সমযোজী ধর্ম বের করতে বলে, তাহলে কি হচ্ছে, কেউ যদি তোমাকে বলে যে সমযোজী ধর্মের ক্রমটা বের করো, তাহলে কি দাঁড়াবে, তাহলে হচ্ছে যার আকারটা সবচেয়ে কম তার কিন্তু কি হবে, তার সমযোজী ধর্ম হচ্ছে সবচেয়ে বেশি হবে, কারণ উল্টা সম্পর্ক, আকার ছোট ধর্ম বেশি, ঠিক আছে? আবার দেখো একই কথা তুমি কিন্তু কাজ করতে পারো কার ক্ষেত্রে, গ্রুপ 2 এর ক্ষেত্রেও। তো তোমার কাছে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এগুলো আছে, ওগুলোর ক্ষেত্রে সেম ভাবেই কাজ করবে। তো এখন তুমি সমযোজী ধর্মের সাথে যদি আয়নিক যৌগের কম্পারিজনটা করো তাহলে কি দাঁড়ায় দেখো তো, এখানে ধরো আছে AgF, AgCl, AgBr, AgI। তাহলে এবার তোমরা একটু খেয়াল করো ভাই, যে এখানের মধ্যে যখন তুমি কাজ করতেছো মাইনাস 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 অ্যানায়ন, তাই না? তাহলে কি হয় বলতো, আমরা সবাই জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর মধ্যে সবচেয়ে আকার বড় কার, সবচেয়ে আকার বড় কিন্তু হচ্ছে আয়োডিনের, আকার বড় সবচেয়ে কার, আয়োডিনের। এখন দেখো যার আকারটা যত বড় হবে তার কিন্তু সমযোজী ধর্ম কিন্তু কি সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে কি হচ্ছে, এটা বড়, এটা বড়, এটা বড় এবং এটা বড়, তাহলে মনে রাখতে হবে এটা কিন্তু তার কিসের ক্রম, এটা কিন্তু তার সমযোজী ধর্মের ক্রম, সমযোজী ধর্মের ক্রম বলছি এখানে। আর বারবার একটা কথা বলতেছি, যার সমযোজী ধর্ম বেশি, যেমন থাকো ওর সমযোজী ধর্ম ম্যাক্স, ওর সমযোজী কিন্তু কি হয়েছে, ওর সমযোজী কিন্তু ম্যাক্স হয়েছে, যার সমযোজী ম্যাক্স তার কিন্তু কি আয়নিক ধর্মটা আবার মিনিমাম, ঠিক আছে? এগুলোর কথা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ? সমযোজী ম্যাক্স মানে কি আয়নিক মিনিমাম, এবং তার কারণে দ্রাব্যতা গণনা সবই কিন্তু কি হবে, মিনিমাম হবে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা একটু সামনের দিকে যাই, লাস্ট পয়েন্ট হচ্ছে যে ক্যাটায়নের মধ্যে যদি ডি অরবিটালের প্রেজেন্স থাকে, তোমাদের জন্য কথা আমি সহজ করে রাখি, যদি ডি বা এফ অরবিটাল যদি হচ্ছে প্রেজেন্ট থাকে তাহলে এই ব্যাপারটা তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। যেমন এক্সাম্পল বলি, তোমার কাছে ধরো আছে CO2Cl2 আর এখানে আছে হচ্ছে NaCl, তাহলে কপার যেটা আছে এই কপারের কাছে কিন্তু 3D আছে, 3D বিদ্যমান, কিন্তু আমার কাছে যে Na+টা আছে এর মধ্যে কিন্তু কোনো ডি অরবিটাল নেই, কোনো ডি অরবিটাল নেই কিন্তু এর ভিতরে, ঠিক আছে? সো খুব ক্লিয়ার কথাবার্তা হইতেছে এরকম যে যার কাছে হচ্ছে ডি অরবিটালটা আছে ওর মধ্যে সবসময় কোন ধর্ম বেশি হবে, ওর মধ্যে সবসময় সমযোজী ধর্মটা বেশি হবে, ঠিক আছে? ওর মধ্যে কোন ধর্ম বেশি হবে, সমযোজী ধর্ম বেশি হবে। এখন যত সমযোজী ধর্ম বেশি তত তার কোন ধর্ম কম হয় বলেন তো একটু, তার আয়নিক ধর্ম তত কম হবে, ঠিক আছে? সমযোজী বেশি তার মানে আয়নিক কম, তার মানে অবশ্যই দ্রাব্যতা পোলারিটি সবকিছু কিন্তু কি হবে, কমে যাবে, ঠিক আছে? তাহলে এখন দেখো ভাই এই পুরো পার্টটাতে আমরা কাজ করে ফেলছি, তাহলে এবার যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে পুরো জিনিসটাকে তোমাদের জন্য আমরা সাম আপ করতে চাই, তাহলে তোমার জন্য ব্যাপারটা বোঝা ইজি হয়ে যাবে। দেখো ব্যাপারটা হচ্ছে যখনই তুমি কাজ করতেছে এভাবে তখন কি দাঁড়াচ্ছে, তখন তোমার দাঁড়াচ্ছে যে যত, ধরো তুমি সমযোজী ধর্মটা বের করতে চাও, তাহলে একটা সমযোজী ধর্ম যত তুমি বের করতে চাইলে মনে রাখবা যত চার্জ বেশি হবে, ঠিক আছে, ওই ক্যাটায়নের চার্জ যত বেশি হবে সময় ধর্ম বেশি, প্রথম। তারপর হচ্ছে আবার যত আমার যে ক্যাটায়ন আছে এই ক্যাটায়নের আকার যত ছোট হবে, ক্যাটায়নের আকারটা যত ছোট হবে তত কিন্তু কি তার চার্জটা তার কি সময় ধর্ম বেশি হবে। আবার অ্যানায়নের সাথে আবার সমানুপাতিক সম্পর্ক, তাই লিখে ফেলো এটা হচ্ছে অ্যানায়নের সাথে সমানুপাতিক সম্পর্ক।
আবার আরেকটা কি পড়ছি বলতো, আরেকটা হচ্ছে ডি অথবা এফ এর প্রেজেন্ট। তাহলে দেখো তো সবগুলা কথা কি এখানে চলে আসছে না, যে যদি কি হয়, যদি হচ্ছে ডি বাই এফ থাকে তাহলে হচ্ছে সময় ধর্ম বাড়বে, যদি চার্জ বেশি হয় সময় ধর্ম বাড়বে, অ্যানোনের আকার বাড়লে সময় ধর্ম বাড়বে, শুধু ক্যাটায়নের আকার যদি বাড়ে সময় ধর্ম কমবে, উল্টা সম্পর্ক। ঠিক আছে, এবার কি কি মনে রাখতে হবে সাথে বলতো, সাথে মনে রাখতে হবে হচ্ছে যত হইতেছে সমযোজী ধর্মটা বেশি হবে, যত সময় ধর্মটা বেশি হবে তার কিন্তু আয়নিক ধর্মটা কমে যাবে, এবং আয়নিক ধর্ম যদি কমে তাহলে তার অবশ্যই দ্রাব্যতাও কমবে, অবশ্যই তার যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আছে তাও কিন্তু কি, তাও কিন্তু কমে যাবে। ঠিক আছে, স্ফুটনাঙ্ক যে আছে তাও কিন্তু কমে যাবে। সো এই পোর্শনগুলো হচ্ছে কমে গেছে। শুধুমাত্র সময় ধর্ম যদি বাড়ে তখন হচ্ছে কালারফুলনেস বাড়ে। ঠিক আছে, কালারফুল বেশি হয়, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, কারণ অবজেক্টিভে এটাও চলে আসে তো। সো মনে রাখবা এই দুইটা হচ্ছে বাড়ে, আর সময় ধর্ম বাড়লে বাকি সবগুলাই কিন্তু কমে যায়। ঠিক আছে, উপরেরটা হচ্ছে ফাজায়ের নীতিটার সামাপ, আর নিচেরটা হচ্ছে সময় বাড়লে কি কি হয়, যেন এক্সামে যখন তোমার কোশ্চেন গুলো আসবে তখন যখন প্রিডিক্ট করতে পারো। তুমি সবসময় মনে রাখবা সমযোজী দিয়েই, ঠিক আছে, সমযোজী দিয়েই মনে রাখবা, তারপর তুমি অন্যগুলোতে যাবা, তাহলে তোমার ভুল হবে না। কথা কি বুঝতে পারতেছি আমি? ঠিক আছে, তো দেখো আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে কোশ্চেন সলভ শুরু হবে এখান থেকে। কি হয়েছে এখানে, যে কোন যৌগটি সবচেয়ে বেশি পোলার হয়ে গেছে। প্রথম কথা CH4 এ আর CH4 এগুলো তো পোলারিটি নাই, এগুলো প্রথমেই বাদ। তাহলে আমার কাছে অপশন আছে এই দুইটা আছে, রাইট। এখন খেয়াল করে দেখো ভাই কি হইতেছে, এখন এখানে যদি আমি স্ট্রাকচার গুলো এঁকে ফেলি, এখানের মধ্যে যদি একটু স্ট্রাকচার গুলো আঁকি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখানে এরকম নিলাম, এখানে এরকম নিলাম, H2 দিছি এখানে, আর এখানে হচ্ছে Cl HCl, আর এখানে যখন তুমি দিচ্ছ তখন কি হচ্ছে, তখন এখানে আলটিমেটলি H আর এখানে 3টা Cl এরকম ভাবে আছে। এখন একটু বুঝো আমার কথা, যে H গুলার থেকে কিন্তু কার্বনটা ইলেকট্রন নিয়ে নেয়। ঠিক আছে, এখান থেকে ইলেকট্রন গুলা ও নিয়ে নিচ্ছে, আর এই দিক থেকে আবার ইলেকট্রন গুলা ও টান দিয়ে ফেলতেছে। ঠিক আছে, তো আমি এটা বলতে চাচ্ছি যে এখানে যখন তুমি কাজ করতেছো, এখানে কিন্তু আলটিমেটলি কি হইতেছে, এখানে কিন্তু আলটিমেটলি কার্বনের কাছে এক্সট্রা ইলেকট্রন আসছে, এস ইলেকট্রনগুলো পাস হয়ে গেছে। সো আলটিমেটলি এখানে অবশ্যই কি হচ্ছে, পোলারিটিটা বেশি হইতেছে। অপরদিকে এখানে দেখো ক্লোরিন সব ক্ষেত্রে কিন্তু টান দিয়ে এরকম ভাবে নিয়ে চলে গেছে। ঠিক আছে, সো এখানে এরকম একটা ব্যাপার চলে আসতেছে। সো যেটা মনে রাখতে হবে যে এখানে কিন্তু আলটিমেটলি অবশ্যই এটা পোলারিটি বেশি হয়ে যাবে। ওকে, সো এই ব্যাপারটা খুব ক্লিয়ার কাট আমার জানা থাকতে হবে যে ভাই অবশ্যই যখনই হচ্ছে ক্লোরিন বাড়তেছে তখন কিন্তু অবশ্যই তার পোলারিটি বেশি হবে। ওকে, আচ্ছা, এবার যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে কি আসতেছে, যে কোনটি পানিতে অদ্রবণীয়, অদ্রবণীয় যাচ্ছি আমি। এখন ঠান্ডা মাথায় যদি আমি একটু ক্যালকুলেট করি কি চাই দেখো তো ভাই, এখন সবগুলা ক্ষেত্রে ক্লোরিন ব্রোমিন ফ্রোমিন আয়োডিন আছে, তাহলে বলো এখানে কি ছিল, ক্লোরিন, তারপর কি ক্লোরিন, তারপর কি ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, অবশ্যই সবগুলো অ্যানায়ন। ঠিক আছে, আমি একটু কি বলছি বলতো, যে সমযোজী ধর্মের সাথে, সমযোজী ধর্মের সাথে অবশ্যই অ্যানায়নের যে আকারটা আছে সে অ্যানায়নের আকারের সম্পর্ক কিন্তু সমানুপাতিক, সমানুপাতিক। ঠিক আছে, তো অ্যানায়নের আকার সমানুপাতিক কেন, কারণ হচ্ছে ভাই আলটিমেটলি অ্যানায়নের আকার যত বড় হবে সময় ধর্ম তত বেশি হবে। তাহলে বলো এখানে সবচেয়ে বড় আকার কার, সবচেয়ে বড় আকার হচ্ছে ওর, রাইট। এখন তার মানে কি ওর, তার মানে সমযোজী ধর্ম, ওর কিন্তু সমযোজী ধর্ম কি হবে, ম্যাক্সিমাম হয়ে যাবে। ওকে, ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে এখানে কি সময় ধর্ম কার, CA2 সময় ধর্ম ম্যাক্সিমাম। যার সময় ধর্ম ম্যাক্সিমাম তার কি পানিতে দ্রাব্যতা তত কম হয়ে যাবে, আর পানিতে দ্রাব্যতা কম মানে কি, সে অদ্রবণীয়। তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো, অ্যান্সার হবে এই সি নাম্বারটা। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, পরেরটা যদি একটু আমরা যাই তাহলে কি বলছি, নিচের কোনটি পানিতে দ্রবণীয়। এখন দ্রবণীয় কথা কি বলছে, এখন সেম কোশ্চেন কিন্তু আরেকবার করছে। তাহলে এবার কি, এফ, তারপরে Cl, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে বলো ফ্লোরিনের আকার কি সবচেয়ে ছোট, তাহলে যার আকারটা ছোট তার মধ্যে কি অবশ্যই সমযোজী ধর্ম যেটা আছে, ধরো সরি এজি না, এজি দিয়ে করতে বলছে, তাহলে করে ফেলে একটু আমরা। তাহলে এখানে কি AgF নিয়ে কাজ করলাম, এই AgF কি হচ্ছে, যেহেতু আকার ছোট তাহলে অবশ্যই কি, অবশ্যই তার সমযোজী যে ধর্মটা আছে সেই সমযোজী ধর্মটা হচ্ছে কম। ঠিক আছে, সময় ধর্ম কম মানে কি বলতো, তার আয়নিক ধর্ম বেশি, তার মানে কি তার দ্রাব্যতাও কিন্তু কি বেশি হয়ে যাবে, রাইট। ঠিক আছে, যেহেতু আয়নিক বেশি তাহলে অবশ্যই কি দ্রাব্যতাও বেশি, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এই নাম্বারটা, সহজ হিসাব। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত আমরা কাজ করে ফেললাম। তাহলে পরেরটার মধ্যে যদি আমরা একটু যাই তাহলে কি বলছে, পানিতে দ্রাব্যতা বৃদ্ধির সঠিক ক্রম চাইছে। তাহলে দেখো ভাই এবার কি সহ পজিটিভ গুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে কি হয়েছে এখানে, লি না কে এরকম আছে। ঠিক আছে, সিজিএম সহ। তাহলে এখন কি দাঁড়ালো পুরো ব্যাপারটা,
আচ্ছা, রুবিডিয়াম লিখতে ভুলে গেছি, রুবিডিয়াম সহই লিখে দিই একবারে। তারপর ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে এখানে রুবিডিয়াম আসবে। ওকে, এরকম আসছে। উপর থেকে নিচে দিয়ে গেলে আকার কি বেড়ে যায়, রাইট? তাহলে এবার কি ক্যাটায়নে আকারটা বাড়তেছে, ক্যাটায়ন যে আছে এগুলো সবগুলো কিন্তু ক্যাটায়ন, হ্যাঁ ক্যাটায়ন। তাহলে দেখো তো কি হইলো, ক্যাটায়ন যেটা আছে ওই ক্যাটায়নের আকারটা বৃদ্ধি পাচ্ছে। আর ক্যাটায়নের আকার বাড়া মানে কি বলতো, তার সমযোজী ধর্মটা কমে যাওয়া, উল্টা সম্পর্ক বলছিলাম তাই না? সময় ধর্ম কমে যায়, আর সময় ধর্ম কমা মানে কি বলতো, মানে হচ্ছে তার আয়নিক ধর্মটা কি বেড়ে যাওয়া। তাহলে আয়নিক ধর্ম যদি বেড়ে যায় তাহলে কি হবে, দ্রাব্যতাও বেড়ে যাবে, সিম্পল হিসাব, ঠিক আছে? যত ক্যাটায়ন আকার বাড়বে সময় ধর্ম কমে যাবে, ঠিক আছে? তো উপর থেকে নিচে দিয়ে গেছি, অবশ্যই কি তার ক্যাটায়ন আকারটা বাড়ছে, আকার বাড়ছে, সময় ধর্ম কমছে, আয়নিক ধর্ম কি তাহলে বাড়বে, কারণ সময় ধর্ম কম মানে আয়নিক ধর্ম বাড়া, আয়নিক ধর্ম বাড়া মানে কি বলতো, দ্রাব্যতাও বেড়ে যাওয়া। তো সবচেয়ে বেশি কার হবে বলতো, সবচেয়ে বেশি হবে হচ্ছে সিজিএম ক্লোরাইডের, রাইট? সবচেয়ে বেশি হবে হচ্ছে সিজিএম ক্লোরাইডের, তারপর কার হবে, রুবিডিয়াম ক্লোরাইডের, তারপর কার হবে, পটাশিয়াম ক্লোরাইডের, তারপর কার হবে, সোডিয়াম ক্লোরাইডের, আর সবচেয়ে কম কার হবে, লিথিয়াম ক্লোরাইডের। এটা হচ্ছে ক্রমটা আর কি, ঠিক আছে? তাহলে বলো এর সিকোয়েন্সের সাথে কোনটা মিলতেছে? তাহলে দেখি আমরা, এই নাম্বার কি মিলে, এই নাম্বারটা মিলে, ঠিক আছে? রুবিডিয়াম সবচেয়ে বেশি, তারপর ও না সিজিএম মিলে না, ঠিক আছে? তাহলে এটা হয় নাই, বাদ। তারপরটার মধ্যে কি হয়েছে, সিজিএম সবচেয়ে বেশি, সিজিএম সবচেয়ে বেশি, পটাশিয়াম মাঝখানে, পটাশিয়াম মাঝখানে, সোডিয়াম এখানে, ঠিক আছে? এটা কোনো সমস্যা নাই। পরেরটার মধ্যে কি হয়েছে, রুবিডিয়াম, লিথিয়াম, লিথিয়াম মাঝখানে হবে না, বাদ। পরেরটার মধ্যে কি হয়েছে, লিথিয়াম সবচেয়ে বেশি, না, বাদ। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, ঠিক আছে? সিম্পল কথা। এবার যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে এবার আমরা পরের টাইপে চলে আসছি। পরের টাইপটা হচ্ছে হাইড্রোজেন বন্ড এবং বিভিন্ন বন্ড রিলেটেড। জিনিসটা খুবই সহজ, ঠান্ডা মাথায় একটু পড়বা। সেটা হচ্ছে এখান থেকে যখন তুমি কোয়েশ্চেন পড়তেছো মেইনলি হচ্ছে ডিইউ, জিএসটি আর গুচ্ছতে এখান থেকে কোয়েশ্চেন বেশি আসে। এবং জেইউ তে কেউ যদি এক্সাম দিতে চাও তাহলে জেইউ এর জন্য এটা একটা মাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এখান থেকে একটা কোয়েশ্চেন ওরা অবশ্যই করবে, ঠিক আছে? সো এবার যদি আমরা একটু সামনের দিকে দেখতে চাই তাহলে কি হচ্ছে, প্রথম কথা তোমরা খালি এক্সামের জন্য একটু মনে রাখবা যে হাইড্রোজেনের সাথে যদি ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন আসে তাহলে ওটাকে আমরা কি বন্ড বলবো, হাইড্রোজেন বন্ড, আর কিচ্ছু মনে রাখতে হবে না, ঠিক আছে? যেমন কোশ্চেন আসবে এরকম যে HCl আর HF এর মধ্যে কার মধ্যে হাইড্রোজেন বন্ড, এই দেখো ফ্লোরিন আসছে তাহলে এটার মধ্যে হাইড্রোজেন বন্ড, এই জোড়ার মধ্যে ওর কাছে ছিল। বা তোমাকে যদি বলে NH3 আর PH3 এর মধ্যে কার কাছে হাইড্রোজেন বন্ড, তাহলে আনসার কি হবে, এই NH3 এর ভিতরে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? বা তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে ভাই H2O আর H2S এর মধ্যে কি হাইড্রোজেন বন্ড, তাহলে आंसर কি, তাহলে आंसर হচ্ছে H2 এর মধ্যে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? কারণ কি, এই ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের মধ্যে থাকলে ওটা কি হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করবে, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো ভাই, হাইড্রোজেন বন্ডটা আসলে কি? হাইড্রোজেন বন্ডটা হচ্ছে একটা এক্সট্রা বন্ড, ঠিক আছে? ধরো মৌলগুলা অলরেডি সমযোজী বন্ডে ছিল, সমযোজী বন্ড যেটা আছে ওই সমযোজী বন্ডের ভিতরে ছিল, কিন্তু তাও একটা হাইড্রোজেনের সাথে একটা উচ্চ তড়িৎ ঋণাত্মক পরিমাণও আসছে, উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণু আসছে। যদি আসে তাহলে মনে রাখতে হবে এদের মধ্যে যে এক্সট্রা একটা ফোর্স কাজ করে, ওই এক্সট্রা ফোর্সটার নামই কি, হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? তো ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝো যে অবশ্যই হাইড্রোজেন বন্ড আসবে, কিন্তু কখন, যখন তোমার অলরেডি ওদের মধ্যে একটা বন্ড আছে, তুমি হচ্ছে কি নতুন আর একটা এক্সট্রা বন্ড আনতে চাচ্ছ তখন, ঠিক আছে? ইনিশিয়াল ফেজে কিন্তু হবে না, মানে এরকম না যে একটা হাইড্রোজেন একটা অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন পরমাণু, দুটো পরমাণুর মধ্যে বন্ড হয়ে গেছে, এরকম কিন্তু হবে না। তাদেরকে অবশ্যই ইনিশিয়ালি অন্য অন্য কোনো যৌগের মধ্যে থাকতে হবে, তারপর তুমি যদি এক্সট্রা কিছু আনো তখন হবে, ঠিক আছে? যেমন একটা H2O এর পাশে তুমি একটা H2 আনছো, H2 কিন্তু হয়ে আছে তখন ব্যাপারটা হয়েছে। তুমি যদি H2 আর O2 এর মধ্যে বিক্রিয়া করাও তাহলে কিন্তু আর এখানে হাইড্রোজেন বন্ড হবে না, তোমার ইনিশিয়াল ফেজ থেকে পানি তৈরি হবে, কয়েক অণু পানি তৈরি হওয়ার পর তারপরে গিয়ে হাইড্রোজেন বন্ড হইতে পারে, কথা কি আমি বুঝতে পারতেছি? ওকে, তাহলে এবার যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে এবার আমাদের দুটো কথা মনে রাখতে হবে যে হাইড্রোজেন বন্ড যেটা আছে এটা দুই প্রকার, একটা হচ্ছে অন্ত আর একটা হচ্ছে আন্ত। এখন আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড বলতে কি বোঝায়, যে আমাদের দুটি ভিন্ন অণুর মধ্যে দুটি আলাদা অণু, ঠিক আছে? দুইটা আলাদা অণু বলতে কিন্তু এরকম না যে সেম টাইপ হইতে পারবে না, আমি এটা বলতে চাচ্ছি যে একটা H2O ধরো এখানে আছে, তাহলে এর সাথে আর একটা H2O হওয়া লাগবে, কথা ক্লিয়ার? বা ধরো তোমার কাছে H2 আর HF এর মধ্যে হইতে পারে, আমার কোনো সমস্যা নাই, খালি এটা প্রথম অণু ধরো, এটা ধরো ফার্স্ট অণু, এটা হচ্ছে একটা সেকেন্ড অণু, কথা বলতে পারতেছি? মানে একই অণুর মধ্যে হওয়া যাবে না, ঠিক আছে? আলাদা আলাদা অণুর মধ্যে হইতে হবে, ঠিক আছে? এবার সেটা মানে একই যৌগের হইতে পারে, ভিন্ন যৌগের মধ্যে হইতে পারে, ওটা আমার দেখার বিষয় না, আমার খালি বিষয় হচ্ছে অণুগুলা ভিন্ন ভিন্ন আছে কিনা, ঠিক আছে? যেমন দেখো ধরো এখানের মধ্যে কি আছে, CH3COOH আছে, এখানেও CH3COOH আছে, দুটো যৌগ কিন্তু স্ট্রাকচার একই, কিন্তু এদের মধ্যে কিন্তু অণু আলাদা, এটা হচ্ছে একটা অণু,
এটা আলাদা আরেকটা অণু। সো আলাদা আলাদা অণুর মধ্যে যখন হবে তখন ওটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। ঠিক আছে, আন্তর্জাতিক যদি হয় তাহলে আলাদা দেশের মধ্যে খেলা, ধরো বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে খেলা হইতেছে, ঠিক তেমনি হচ্ছে আমাদের বললে এরকম দুইটা আলাদা অণুর মধ্যে খেলাটা হচ্ছে। কথা ক্লিয়ার? কিন্তু যখন তুমি তখন তুমি হচ্ছে বিপিএল খেলতেছো, ঠিক আছে, একই অণুর মধ্যে খেলতেছো, আইপিএল খেলতেছো, বিপিএল খেলতেছো, যে আমার সেকশন সেকশন খেলা হচ্ছে, একই বাংলাদেশ, বাট কি হচ্ছে বরিশালের সাথে ঢাকা খেলা হচ্ছে, চিরাঙের সাথে কুমিল্লা খেলা হচ্ছে। আলটিমেটলি কি হইতেছে ভাই, একই অণুর মধ্যে বিভিন্ন সেকশন সেকশনে কাজ হইতেছে। ঠিক আছে, তখন কি একই অণুর সেকশনে কাজ হবে, একই অণুর আলাদা আলাদা সেকশনের মধ্যে। ঠিক আছে, যেমন দেখো, এই যে দেখো অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, এখানে কি হয়েছে, এখানের মধ্যে দেখো এই OH ও এই যৌগের মধ্যেই আছে, সি ডাবল OH ও কিন্তু এই যৌগের মধ্যেই আছে, এবং একই যৌগের অণুর ভিতরেই কিন্তু কি হয়েছে বলতো, আমার এই হাইড্রোজেন বন্ডটা হয়েছে। বা তুমি যখন কাজ করতেছো অর্থ নাইট্রোফেনল, তখন এই OH আর এই NO2 এদের মধ্যে যে বন্ধনটা হচ্ছে ওটা কিন্তু কি হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, সো এখন যখন একই অণুর মধ্যে আলাদা সেকশন, মানে এই সেকশন গুলোর মধ্যে হচ্ছে, তার নাম কি, তার নাম হচ্ছে আমার অন্ত। তাহলে এটা হচ্ছে আন্ত, এটা হচ্ছে অন্ত। ঠিক আছে, এবার একটা ছোট্ট জাস্ট হেডস আপ দিতে চাই, সেটা হচ্ছে একটা স্পেশাল কথা, খেয়াল করে দেখো অন্তর ভিতরে অন্ত আয়নবিক হাইড্রোজেন বন্ড যখনই হয় তখন সকল কেসে অর্থ পজিশনে কাজটা হচ্ছে। যারা অর্থ পজিশন চিনি না ওদেরকে বলে রাখি যে একটা বেনজিনের ভিতরে যখন আমাদের ধরো এখানে এক্স আর ওয়াই বা কিছু একটা আছে ধরো, ঠিক আছে, তো এখানে 1 2 3 4 5 6, সো এই 2 আর 6 এই পজিশন গুলোকে আমরা কি বলি, 2 আর 6 পজিশন গুলোকে আমরা অর্থ বলি। ঠিক আছে, অর্থ পজিশন বলি। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল, যে এই যে আমার অর্থ পজিশনটা আছে, এই অর্থ পজিশনটার মধ্যে বেনজিনের ক্ষেত্রে আমার আলটিমেটলি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডটা হয়। যদি তুমি এরকম নিতা যে ধরো এখানের মধ্যে এটা হচ্ছে OH আর এটা হচ্ছে এখানে ধরো এই একই যৌগের মধ্যে ধরো এখানে সি ডাবল OH টা নিছো, তাহলে এটা কিন্তু অন্ত পারবে না, মানে একই অণু বিভিন্ন সেকশন কিন্তু হবে না, শুধু অন্ত পারবে কে, এই অর্থ পজিশনে থাকলে। তোমাদের একটা ছোট্ট অবজেক্টিভ বলে, শর্টকাটটা হচ্ছে এরকম, খালি এটুকু মনে রাখবা, যখনই বেনজিনের মধ্যে যদি হয় তাহলে অর্থ যে কোনো একটা বেনজিন টাইপের কিছু একটা থাকলে ওই অর্থ অ্যারোমেটিক যৌগগুলা সবসময় কি করবে, অর্থ পজিশনে অন্ত পসিবল হবে, অন্ত হাইড্রোজেন বন্ড পসিবল হবে। ঠিক আছে, এই কথাটা মনে রাখলেই চলবে, কারণ আলটিমেটলি হয়েছে কি এক্সামে তো অনেক তাড়াতাড়ি অ্যান্সার করতে হয়, তো তখন আর এত চিন্তা ভাবনা করে আসলে অপশন থাকে না। ঠিক আছে, এই অন্ত হাইড্রোজেন বন্ডটা তখন কিন্তু পসিবল। সো হবে কি যে তোমাকে পরীক্ষা হলে বলবে যে কোথায় পসিবল কোথায় পসিবল না, যদি অর্থ পজিশন দেখো অথবা হচ্ছে অর্থ পজিশন মানে কি 2 6 এই দুই পজিশনে যদি দেখো তাহলে বুঝবো এখানে আমার হাইড্রোজেন বন্ড অন্ত হইতে পারে, আর না অন্ত পজিশন হবে না। সহজ হিসাব, এত কিছু ভাবা লাভ নাই। তো এখন যদি আমরা একটু কোশ্চেন সলভের দিকে চলে যাই, কি বলছে যে নিচের কোন যৌগটি সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ড। এখন সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ড মানেটা আসলে কি, মানে হচ্ছে তোমাকে একটু এখানে প্রথম কথা মানে প্রথম কথা হচ্ছে কি ক্লোরিন বা অক্সিজেন বা নাইট্রোজেন এগুলোর সাথে হাইড্রোজেন থাকলে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে, এবার এই হাইড্রোজেন বন্ডটা যদি হইতে হয় তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে বলো এগুলোর মধ্যে কোনোটার মধ্যে কি H2S আছে, এটা কি তিনটার মধ্যে পড়ে, তাহলে বাদ, সবার আগে একটা অপশন কমে গেল আমার কাছে। এবার বাকি ফেজের জন্য তোমাকে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য চেক করতে হবে। যেমন এখানে কি আছে, এটা আছে, এরপর H2 আছে, এরপর অ্যামোনিয়া আছে। এবার দেখো ভাই, যখন তুমি তড়িৎ ঋণাত্মকতা দেখবা তখন ফ্লোরিনে হচ্ছে 4.0, এটা কি 3.5, আর এটা হচ্ছে কত 3, এটা হচ্ছে ওদের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু। এখন খুব ক্লিয়ার একটা কথা বুঝো, যে যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, তড়িৎ ঋণাত্মকতাটা বেশি হবে তত তার হাইড্রোজেন বন্ড এর যে স্ট্রেংথটা আছে সেই স্ট্রেংথটাও কিন্তু বেশি হবে। সো আলটিমেটলি অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হচ্ছে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি আছে, সো এটা হচ্ছে HF, যেটা তার হাইড্রোজেন বন্ডটা ম্যাক্সিমাম। সো যদি ক্রম করতে চাও তাহলে এটা তারপর এটা তারপর এটা, এরকম হবে হাইড্রোজেন বন্ডের ক্রমটা। ঠিক আছে, সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবো আমরা। পরে কেসে যদি আমরা কাজ করি তাহলে কি হয়েছে, অন্ত আর আন্ত, মাত্র বলে আসছি যে আন্ত মানে কি বলতো, আন্ত মানে হচ্ছে আলাদা অণু, আর অন্ত মানে কি সেম অণু, রাইট? ঠিক আছে, এটা হচ্ছে আলাদা অণুর মধ্যে গঠন হইতে হবে, আলাদা অণু, আর এটা কি বলতো সেম অণুর ভিতরে হইতে হবে, রাইট? সেম একটা অণুর ভিতরে হইতে হবে। সো আমরা যদি একটু সলভটা দেখি, কারণ মাত্র করে আসছি তো এটা, দেখো
এই যে আন্তঃআণবিক হয়ে গেছে এটা, কারণ কি অর্থ নাইট্রোফেনল চলে আসছে একই অণুর বিভিন্ন সেকশনে, ঠিক আছে, হয়তো এখানে একটু হচ্ছে ডট পড়তে ভুল হয়ে গেছে, এই OH টা এবং এটার ভিতরে যে স্পেশাল টাইপের বন্ড হয় ওটাকে আমরা কি বলি, অর্থ নাইট্রোফেনল। আর যখন এই যে ভিন্ন ভিন্ন অণু থাকবে তাদের মধ্যে যেটা হয় সেটা কি, সেটা কিন্তু এখানে হাইড্রোজেন বন্ড হিসেবে কাউন্ট হয়ে যাবে। সো আলটিমেটলি এটা হয়ে যাবে আন্ত। সো অন্ত আর আন্ত এগুলো তো মনে রাখবো আমরা অবশ্যই, এবং মনে রাখতে হবে যে অর্থ পজিশন থাকলে আমি কি বলছিলাম যে এটা কিন্তু অন্ত করতে পারে, কিন্তু আর অন্য কোনো পজিশন না, প্যারা বা যদি মেটা হয় তাহলে ওইখানে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ড মানে অন্ত হাইড্রোজেন বন্ডটা হয় না, ঠিক আছে, মাথায় রেখো। পরের পজিশনে যদি একটু যাই, কি দাঁড়াইলো, কোনটিতে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড তৈরি হয় না, হয় না বলছে, ঠিক আছে। আগে একটু দেখি আমরা সবগুলো সংকেত। ফার্স্ট কথা, স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত কি, সংকেত হচ্ছে এখানে আছে OH, এখানে C OH, তার মানে এখানে কিন্তু 2,4 পজিশনের মধ্যে কিন্তু HOF এর সরি ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে কিছু একটা আছে, সেখানে পসিবল হইতেও পারে। আবার নাইট্রোফেনল তো আজকে ক্লাসে অনেকবারই দেখলা, সেটা কি এখানে OH আর এখানে NO2, সেটা তো আমরা আগেও বলছি যে ভাই অবশ্যই এখানে হাইড্রোজেন বন্ড একটা হয়, ঠিক আছে। সো অবশ্যই এটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল। দেখো তো ভাই 4 পজিশন মানে কি, এটা কি প্যারা হয়ে যাবে না, প্যারা হয়ে যাবে, ঠিক, নাইট্রোফেনল, ঠিক আছে, NO2 বসায় দাও, তাহলে অবশ্যই কি এটা কি প্যারা পজিশন। কি বলছিলাম বলতো, 1 2 3 4, বারবার করে কথা মনে রাখো, 2 আর 6 এই পজিশন গুলোকে আমরা বলি হচ্ছে অর্থ পজিশন, অপরদিকে 4টাকে বলি হচ্ছে আমরা প্যারা পজিশন, ঠিক আছে। সো এখন এই 4টা হয়ে যাবে প্যারা পজিশন। তো 4 যখন প্যারা পজিশন হয়ে গেছে তখন কিন্তু মনে রাখতে হবে যে এখানে আর এখানে ডিসটেন্স অনেক বেশি। আমি কি বলছিলাম, শুধু অর্থ পজিশনে অন্ত হয়, কিন্তু মেটা বা হচ্ছে প্যারা পজিশনে কিন্তু অন্ত হয় না, ঠিক আছে, মানে একই অণু বিভিন্ন সেকশনে কিন্তু হবে না, ঠিক আছে। সো এটা হতে পারে আমাদের, দেখি এটা তাহলে এটা হইতে পারে, বাকিগুলো তো হচ্ছে না, ঠিক আছে, কারণ এখানে কিন্তু 2 পজিশনে কিছু না কিছু একটা আছে। সো এটা হইতে পারে, এটাও হইতে পারে, তার মানে এগুলো বাদ, কারণ চাইছে না হয় না কোনটাতে। আর ক্লোরিনটার মধ্যে চলে আসি, এখানে কি বলছে, এখানে হচ্ছে OH আর এখানে হচ্ছে ক্লোরিন। সো এটা তো এমনিও ক্লোরিন, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে নাই, সো এটা তো এমনিই বাদ। সো অ্যানসার কত বলতো, অ্যানসার হচ্ছে C নাম্বারটা, ঠিক আছে। সো এখানেও যেহেতু তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু বেশি 3.5, সো এখানে কিন্তু 2 পজিশনে চলে আসছে। সো অর্থ পজিশনে নাই কোনটা বলতো, অর্থ পজিশনে নাই হচ্ছে শুধুমাত্র এই C নাম্বারটা, ঠিক আছে। 2 4 6 এর মধ্যে মধ্যে 4 এর মধ্যে পড়ছে প্যারাতে, প্যারাতে কিন্তু শুধুমাত্র কি হয়, এই প্যারাতে কিন্তু অন্ত হয় না, প্যারাতে কিন্তু হচ্ছে অন্ত হয় না, শুধুমাত্র আন্ত হয়, কথা ক্লিয়ার, এই আর কি বেসিক ব্যাপারটা, আর কিছুই না। তো পরে পেয়ে যদি একটু আমরা যাই, নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ড আছে, তাহলে এটা তো আমার জন্য খুবই সহজ, কারণ আমরা এটা অনেকবার পড়ে আসছি যে হাইড্রোজেনের সাথে কি থাকবে, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন থাকবে, তাহলে ওটা কি বন্ড হয়ে যাবে, হাইড্রোজেন বন্ড হয়ে যাবে। তাহলে সুন্দর করে ভ্যালু বসায় দাও, কি হচ্ছে, তাহলে এখানে ভিতরে কি হবে, এই ওর মধ্যে নাই, বাদ নাই, বাদ নাই, বাদ, শুধু অ্যামোনিয়ার মধ্যেই আছে, তাহলে এই নাম্বারটা অপশন, ঠিক আছে। আচ্ছা, যদি একটু সামনের দিকে যাই তাহলে কি হচ্ছে, তাহলে এখানে ইথানোয়িক অ্যাসিডের ডাইমারের ভিতরে, ডাইমার, ডাইমার মানে কি, ডাইমার মানে হচ্ছে একই অণু দুইবার, একই অণু, একই অণুর সরি একই যৌগের দুই অণু, ঠিক আছে, একই যৌগের দুই অণু, ডাই, ঠিক আছে, ডাই মানে দুই, একই যৌগের দুই অণু, এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসবে, ঠিক আছে। তাহলে চলো আমরা কাজ করে ফেলে, কি হচ্ছে CH3CO OH, এরকম একটা ব্যাপার চলে আসছে এখানে। আবার এই জিনিসটাই যখন কাজ করতেছি CH3C, তখন কি হবে, এখানে আসবে OH আর এখানে আসবে ডাবল বন্ড, তাহলে কি হবে, এদের মধ্যে যে এই যে হাইড্রোজেন বন্ডটা হচ্ছে, এখানে কয়টা হাইড্রোজেন বন্ড হবে তাহলে বলতো, এই পোর্শনটুকু একটা হাইড্রোজেন বন্ড হবে, এটা একটা হাইড্রোজেন বন্ড, এই পোর্শনে আরেকটা হাইড্রোজেন বন্ড হবে, তাহলে মোট হাইড্রোজেন বন্ড কয়টা আসলো, দুইটা, তাহলে অ্যান্সার হবে 2, দুইটা হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। আচ্ছা, যদি একটু সামনের দিকে যাই তখন কি হবে, তখন হচ্ছে হাইড্রোজেন বন্ধনের শক্তির সঠিক ক্রম কোনটি, এটা কিন্তু একটু আগেও পড়ে আসছিলাম, তাই না, যে কি হবে এখানের মধ্যে HF, তারপর কি H2O, তারপর ছিল অ্যামোনিয়া, তারপর ছিল CH4, তাহলে বলো ওর তো হচ্ছে কত 2.1, ওরটা হচ্ছে 3.0, ওরটা হচ্ছে 3.5, সরি একটু হয়ে গেছে, এটা হয়ে যাবে 3.5, আর লাস্ট কেসে হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমার 4.0। তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা, কার ভ্যালু, তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু, ঠিক আছে, এগুলো কিন্তু তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু, যার তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুটা যত বেশি হবে তার কিন্তু হাইড্রোজেন বন্ড তত বেশি হবে। তার মানে এখানে HF টা সবচেয়ে বেশি, তারপর H2O, তারপর অ্যামোনিয়া, সবার লাস্টে CH4। তাহলে দেখো এটা কোথায় আছে, দেখো HF আছে, H2O, NH3, CH4, এই নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে। সো এই আর কি আমাদের অবস্থা, ওকে। আচ্ছা, তাহলে যদি একটু সামনের দিকে যাই, তাহলে আমরা কি পাচ্ছি, কোন যৌগটিতে হাইড্রোজেন বন্ধন নেই, এটা চাইছে।
এখন দেখো ভাই, হাইড্রোজেন বন্ধন হওয়ার আরেকটা শর্ত হচ্ছে অবশ্যই ডিরেক্টলি হাইড্রোজেন অক্সিজেনের একটা কানেকশন থাকতে হবে। যেমন দেখো ভাই, এখানের মধ্যে কি হয়েছে, যখন তুমি এটাকে স্ট্রাকচারটা ভাঙতেছো, CH3COH, এখানে কিন্তু হাইড্রোজেন অক্সিজেনের ডিরেক্ট কানেকশন নাই। হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে ডিরেক্ট কানেকশন কিন্তু নাই, ডিরেক্ট কানেকশন কিন্তু নাই। সো ডিরেক্ট কানেকশন যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু হাইড্রোজেন বন্ড হবে না, তার মানে এখানে হাইড্রোজেন বন্ড হচ্ছে না। আবার দেখো এখানে যখন কাজ করতেছি HCOOH, এখানে তাও পসিবল হইতেও পারে, ঠিক আছে, স্পেশাল কেসে পসিবল হইতেও পারে। আর এখানের মধ্যে CH3NH2, এখানেও কিন্তু পসিবল হইতে পারে, কারণ এখানে দেখো এখানে কিন্তু স্ট্রাকচারটার মধ্যে আছে, ঠিক আছে। আবার তুমি যদি ফেনলকে নিয়ে কাজ, সরি, তুমি যদি একটা ইথানলকে নিয়ে কাজ করো, তখন কি হবে, এর মধ্যে কিন্তু ডাইরেক্ট কানেকশন আছে। তাহলে নাই কোনটার মধ্যে বলো তো, নাই হচ্ছে শুধুমাত্র এই অপশনটার ভিতরে। তার মানে আমার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে বি নাম্বারটা, ঠিক আছে, বি নাম্বারটা অ্যান্সার হবে, কারণ এর মধ্যে হাইড্রোজেন বন্ড থাকা পসিবল না, এখানে হাইড্রোজেন বন্ড পসিবল না, ঠিক আছে। সো কারণ কি, কারণ হচ্ছে ওর মধ্যে কোনো ডাইরেক্ট কানেকশন নাই, শেষ। এবার যদি আমরা সামনের দিকে যাই, তাহলে কি হচ্ছে যে ডিএনএ এর ভিতরে আলটিমেটলি ক্ষারগুলোর ভিতরে পরস্পর কি বন্ধনে আছে, কি বন্ধনে আছে আমাদের দেখো ভাই, একটা ডিএনএ এর মধ্যে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন বা অনেক কিছু থাকে। এদের মধ্যে যে স্ট্রাকচারটা, এটা সবসময় হচ্ছে মনে রাখতে হবে, একটা প্রোটিন বা সবসময় কি দিয়ে তৈরি হয়, তৈরি হয় সমযোজী বন্ধন দিয়ে। কিন্তু এর যে কানেক্টিং পয়েন্ট, ঠিক আছে, অ্যাডেনিনের সাথে যে থায়ামিনের যে কানেকশনটা হয় বা গুয়ানিনের সাথে যে সাইটোসিনের যে কানেকশনটা হয়, এই কানেকশনটা কিন্তু হয় কি বন্ড দিয়ে, হাইড্রোজেন বন্ড দিয়ে। কি বন্ড দিয়ে কানেকশনটা হয়, হাইড্রোজেন বন্ড দিয়ে। তো মনে রাখবা, যে কোনো ডিএনএ কেসের মধ্যে সবসময় দুইটা কেস থাকবে, একটা হবে সমযোজী বন্ধন এবং আরেকটা কি বন্ধন, হাইড্রোজেন বন্ধন। তাহলে অ্যান্সার কোনটা হবে দেখো তো ভাই, এখানের মধ্যে ক্ষারগুলো পরস্পর কি বন্ধনে আবদ্ধ বলছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে শুধু হাইড্রোজেন বন্ড, কারণ পরস্পর কি বন্ধনে যুক্ত, ঠিক আছে। তো অ্যান্সার হবে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। আচ্ছা, পরে কেসে যদি আমরা একটু যাই, তাহলে এখানে বরফের স্ট্রাকচারের কথা বলছে। দেখো এখানে কি হয়েছে, প্রত্যেকবারই হচ্ছে একটা করে আছে হচ্ছে সমযোজী, আর এরপরে কেসে একটা করে কি আছে, হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড, আবারও আছে সমযোজী, আবারও হাইড্রোজেন বন্ড। তো ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল, যে একটা বরফের গঠনের ভিতরে সমযোজী এবং হাইড্রোজেন বন্ধনে একটা ওভারঅল একটা জিনিস আছে, যার মাধ্যমে পুরো গঠনটা তৈরি হয়েছে। এবং মনে রাখতে হবে, এই গঠনটার কারণে এর ভিতরে অংশটুকু কিন্তু ফাঁকা, ফাঁপা, ঠিক আছে, ফাঁকা হওয়ার কারণে, এবং এই গঠনটার নাম কি, এটাকে বলা হয় ষড়ভুজ আকৃতির, ঠিক আছে, হেক্সাডায়াগোনাল বলা হয় এটাকে, ঠিক আছে, এটা বলা হচ্ছে ষড়ভুজ আকৃতির বলা হয়। এখন যখন তুমি ষড়ভুজ আকৃতির, তখন কিন্তু পুরো জিনিসটা তোমার জন্য খুব সহজ হয়ে গেছে। এখন এখানে একটা ছোট্ট কথা মনে রাখতে হবে, ফিক্সড স্ট্রাকচার হওয়ার কারণে এখানে কি হয়েছে, এখানের মধ্যে হচ্ছে বরফের কিন্তু আয়তন পানির চেয়ে একটু বেশি, বরফের যে আয়তন তা কিন্তু পানি থেকে বেশি। এখন বরফের যখন আয়তন বেশি, তখন কি হবে, তখন বরফের আবার কি হবে, বরফের ঘনত্ব কিন্তু কম। বরফের ঘনত্ব যেহেতু কম, এই জন্য কি হয়, বরফ কিন্তু পানিতে ভাসে, বরফ কিন্তু কিসে ভাসে, পানিতে ভেসে যায়। খুব ক্লিয়ারলি ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে বরফ কিন্তু হচ্ছে কি একটা সেম জায়গায়, যেহেতু এর মধ্যে অনেকগুলো ফাঁকা জায়গা আছে, এগুলো সেম ভরের একটা বরফ, আর সেম ভরের পানির ভিতরে কিন্তু বরফের কি বেশি, বরফের কিন্তু আমার আয়তনটা বেশি। বরফের আয়তন বেশি হওয়ার কারণে অবশ্যই কি হচ্ছে, তার আয়তন বেশি হওয়ার কারণে তার ঘনত্ব কম। ওই যে রো ইকুয়ালস টু এম বাই ভি, ছোটবেলায় পড়ছি, তাই না, যে রো আর ভি কিন্তু কি ব্যস্তানুপাত। সো এবার যার কি হচ্ছে, যেহেতু তার আয়তন বেশি, তার ঘনত্ব কম, ঘনত্ব কম হওয়ার কারণে সে কিন্তু কি হয়েছে, পানির উপর ভেসে যায়, কারণ পানির ঘনত্ব বেশি, তার ঘনত্ব কম, সিম্পল, ঠিক আছে। তো এবার যে কোশ্চেনে আসুক, যদি বরফ আর পানির ঘনত্ব মানে কোনটা কোনটা ভাসে তা চায়, তাও তুমি অ্যান্সারই দিবা, এই স্ট্রাকচারই আঁকবা। যদি বরফের স্ট্রাকচার চায়, তাহলে স্ট্রাকচার আঁকতেই হবে, তাই না। তো এই আর কি বেসিক ব্যাপারটা। সো এবার দেখো ভাই, এখানে কি কি হয়েছে, যে বরফের মধ্যে কি কি বন্ধন বিদ্যমান, তাহলে অ্যান্সার খুব সিম্পল, যে বরফের মধ্যে অবশ্যই দেখো লিখেই দিছিলাম, এই পোর্শনে সমযোজী, এই পোর্শনে হাইড্রোজেন বন্ধন। এখানে কি কি হবে, সমযোজী ও হাইড্রোজেন, তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা, ঠিক আছে। তো এবার আমরা কিছু স্পেশাল হচ্ছে বন্ডের নাম পড়বো, সেটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস বলগুলা কিছু নাম আছে, সে নামগুলা কি, সে নামগুলো হচ্ছে প্রথমে স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোল। এটা মানেটা কি, এটা মানে হচ্ছে, ধরো তোমাকে কি হয়েছে, একটা অণু হচ্ছে পোলার, ধরো তুমি এখানের মধ্যে H2O টাইপের কিছু একটা নিছো, ধরো না HF ধরো, তাহলে ব্যাপারটা বোঝা তোমার জন্য ইজি হয়ে যাবে, এটা মাইনাস এটা প্লাস, ঠিক আছে। এখন এখানে তুমি কি নিছিলা, ব্রোমিন টাইপের কিছু একটা নিছো, ব্রোমিন টাইপের, ঠিক আছে। এখন ব্রোমিন কিন্তু নন পোলার, ব্রোমিন কিন্তু নরমালি কি, ব্রোমিন কিন্তু হচ্ছে নন পোলার, মানে সে নরমালি কিন্তু পোলারিটি শো করে না। কিন্তু যখনই HF বা পোলারকে তুমি পাশে নিয়ে আসবা,
তখন এ পোলারের প্রেজেন্সের কারণে এখানে আংশিক প্লাস এখানে আংশিক মাইনাস তৈরি হবে। তো এই যে পোলারের প্রেজেন্সে এই যে পোলারের প্রেজেন্সের কারণে পোলারের প্রেজেন্স এর কারণে আমার একটা কি হইতেছে একটা হচ্ছে প্লাস বা মাইনাস ক্রিয়েট হচ্ছে ওটাকে আমরা কি বলি ইনডিউসড বা যাকে আমরা বাংলা ভাষায় কি বলি আবিষ্ট। সহজ কথা বলি ওই যে তোমরা ধরো হচ্ছে মাঝে মাঝে কি হয় তোমরা ধরো আজকে সারাদিন খুব পড়তে ইচ্ছা করতেছে বা তোমার হচ্ছে মানে তুমি পড়তে চাইতেছো, ঠিক আছে, তুমি হচ্ছে আজকে পড়তে চাইতেছো, রাইট? এখন ধরো তুমি হচ্ছে এখন এই মোমেন্টটা পড়তে চাচ্ছ আর তোমার ফ্রেন্ড হচ্ছে বাইরে ঘুরতে যাচ্ছে, তখন তুমি কি করবা? দেখবা যে তুমি যতই পড়তে চাও না কেন তোমার বন্ধু বের হয়ে গেছে তোমার বাইরে চলে যেতে মন চাইতেছে, ঠিক আছে? সো ওই যে ব্যাপারটা যে তুমি কিন্তু পড়তে চাচ্ছিলা নর্মালি, তুমি কিন্তু নর্মালি নন পোলার ছিলা, কিন্তু তোমার ফ্রেন্ডের প্রেজেন্সের কারণে তুমি কি হয়েছে লাফালাফি করে বাইরে চলে গেছো। সো এই যে তোমার বন্ধুর প্রেজেন্সে তোমার মধ্যে একটা চেঞ্জ হয়েছে, এটাকে বলা হয় আবিষ্ট হওয়া। কি বলা? আবিষ্ট হওয়া। আরো ইজি এক্সাম্পল দেই, ধরো তুমি হচ্ছে কি করো মাঝে মাঝে ম্যাগনেটকে বা ধরো একটা লোহার টুকরাকে তুমি ঘষে দাও না আমাদের কি দিয়ে, আমাদের চুম্বক দিয়ে, তখন কি সাময়িক সময়ের জন্য লোহার টুকরাটা কি হয় আমার চুম্বকত্ব প্রদর্শন করে। কেন? ওটা হচ্ছে লোহার প্রেজেন্সের কারণে করে, ঠিক আছে? সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। ওকে, সো এটাকে আমরা বলি হচ্ছে আবিষ্ট ডাইপোল। এবার পরের পেজে কি আছে, যে দুইটাই যদি আবিষ্ট হয় তখন তাকে আমরা কি বলবো? তখন আমরা তাকে বলবো লন্ডন বল। মানে ব্যাপারটা এরকম যে ধরো তোমার সবগুলো নন পোলার ছিল, এবার তুমি হচ্ছে যখন একটা জিনিস ঘুরতে ঘুরতে একটা জায়গায় আমার এক সাইডে ইলেকট্রন ঘনত্ব হয়ে গেছে বেশি, আর এক সাইডে ইলেকট্রন ঘনত্ব কম, ঠিক আছে? এই সাইডে ইলেকট্রন ঘনত্ব হচ্ছে বেশি আর এই সাইডে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব হচ্ছে কম। সো যেই সাইড ইলেকট্রন ঘনত্ব বেশি ওটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, আর যে সাইড ঘনত্ব কম ওটাকে ধরে ফেলে প্লাস। তো এরকম যখন হুট করে একটা সাময়িক সময়ের জন্য একটা কি তৈরি হয়ে গেছে, ডাইপোল তৈরি হয়ে গেছে, একটা অণু এরকম হইলে বাকি সবগুলো অণু অটো ইনডিউসড হয়ে যায় বা অটো চেঞ্জ হয়ে যায়। সো এই যে আমার অটোমেটিক্যালি হচ্ছে একটা ইনডিউশন হয়ে যাওয়া, এটাকে আমরা বলি আবেশ্য ডাইপোল বা সহজ কথায় বলি হচ্ছে লন্ডন বল। কি বল বলি আমরা এটাকে? লন্ডন বল বলি, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। তো এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে একটা পোলার হওয়া মাত্রই যদি সেটা কি নন পোলারটাকে যদি অ্যাটাক করে বসে তাহলে ওটাও কিন্তু কি হয়ে যাবে, ইনডিউসড হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের কি লন্ডন বল আর কি। ওকে, সো এই ডেফিনেশন গুলো জেনে রাখো, ডেফিনেশন গুলো জানা ইম্পর্টেন্ট। বাকি পরীক্ষা হচ্ছে অবজেক্টিভে খুব একটা বেশি গুলো আসে না, বাট রিটেনের জন্য ওই যে কারণ ডিও এক্সামের মধ্যে রিটেন গুলো খুব সহজ হচ্ছে, তো সো এই ডেফিনেশন গুলো জানা একটু দরকার। বই থেকে একটু হালকা ডেফিনেশন গুলো পড়ে নিব আমরা অবশ্যই। লাস্ট পেজের দুইটা ডেফিনেশনের মধ্যে অবশ্যই টেক্সট বুক থেকে ডেফিনেশন পড়বো, লিখে দিচ্ছি এটা আমি, যে টেক্সট বুক যেটা পড়ছো এখান থেকে অবশ্যই ডেফিনেশন গুলো কিন্তু পড়তে হবে, কারণ এক্সাম হলে আসতে ডেফিনেশনই আসবে। ওকে, সো সাবধানে একটু পড়ে নিবো এটা। তো এই হচ্ছে আর কি পুরো লেকচারটা, খুবই ইজি একটা লেকচার ছিল, ঠান্ডা মাথায় একটু বাসায় দেখবা, ইনশাআল্লাহ সবকিছু ভালো মতন হবে। আবার দেখা হবে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।